না না, কে আপনার কানে কী ধরনের কথা লাগিয়েছে সেটা আমি জানি না, তবে এই কথা বলতে বাধ্য হব, আমি আপনার নাতনিদের সুস্থ সমেত হাজির করেছি। রিসর্টে যে ঘটনাটা ঘটেছিল ওটা সত্যি হলেও আধা সত্য ছিল, আর আপনি এটাও জানেন আধা সত্য মিথ্যার সমতুল্য। রিসর্টে তরুণ এসে মেহনুরের ওপর দ্বিতীয়বার কুকর্ম করতে চেয়েছিল, কিন্তু তরুণ তখন আমার জন্য কিছুই করতে পারেনি। আপনি যদি তরুণের মুখ থেকে সত্য শুনতে চান তাহলে আমাকে একটু সময় দিন, আমি ওকে আনার ব্যবস্থা করছি। আচ্ছা। কথাগুলো শুনে হান্নান শেখের কোনো হেলদোল হলো না। তিনি কঠোর মুখভঙ্গিতে চেয়ে রইলেন মাহাতিমের দিকে। পরক্ষণে চোখ নামিয়ে সুজলার উদ্দেশ্যে বললেন, মা, এক গ্লাস লেবুর পানি আনো। সুজলা আদেশ পেয়ে হাওয়া করা বন্ধ করে বলল, জি আব্বা। সুজলা লেবুর পানি আনার জন্য রান্নাঘরে চলে গেল। হান্নান শেখ শক্ত চাহনিতে মাটির দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে মার্জার উদ্দেশ্যে বললেন, মার্জা মা, তোমার ছেলে যে ওয়াদা ভঙ্গ করেছে এর জন্য তুমি কি বলবে? মার্জা কালো শাড়ির আঁচলটা মাথায় ঠিকঠাক মতো টেনে নিলেন। ছেলের দিকে ভাবহীন দৃষ্টিতে এক পলক তাকিয়ে এরপর হান্নান শেখের জন্য বললেন, আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করুন বাবা মশাই। আপনার সিদ্ধান্তের উপর আমার পুরো বিশ্বাস আছে। মার্জার কথা শুনে হান্নান শেখ তরুণের জন্য অপেক্ষা করতে রাজি হলেন। তরুণকে দ্রুত যেন হাজির করা হয় সেটার জন্য মাহাতিমকে বলে দিলেন। মাহাতিম তখন নিজে গিয়ে তরুণকে হাসপাতাল থেকে নিয়ে এলো। ধরে বেঁধে হান্নান শেখের সামনে হাজির করতেই সত্য কথা উগলে দিল। সুরাইয়া গত রাতে শাহনাজের ফোন দিয়ে শেফালিকে কল করেছিল। কলের মধ্যে মায়ের কাছে মেহনুরের কথা বলে দেয় সুরাইয়া। তরুণ রিসর্টে এসে মেহনুরের রুমে ঢুকে কুকীর্তি করতে চেয়েছিল সেটাও সবিস্তারে জানিয়ে দেয়। কিন্তু ভাগ্য ভালো বলে মাহাতিমের জন্য মেহনুর তখন বেঁচে যায়। এদিকে তরুণ প্রচুর ধোলাই খাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করতে পাঠিয়ে দেয়। পুরো ঘটনা যখন শেফালির কানে চলে আসলো তখন আশ্চর্যের জন্য পুরো 10 মিনিট হ্যাং মেরে বসেছিল সে। এদিকে সুরাইয়া সব কিছু বলে দিতেই শেফালি বাজে একটা বুদ্ধি আটে, আর সেই বুদ্ধির জন্যই পুরো গ্রাম ডেকে হাহাকার করা তামাশা করে বসে। তরুণের অবস্থা খুবই নাজুক এখন, হাতে স্যালাইনের নল ঢোকানো ওর। হাসপাতাল থেকে জরুরি রেফারেন্সের ভিত্তিতে অ্যাম্বুলেন্স দিয়ে ছেড়েছে। মাহাতিম বুকের কাছে দুহাত ভাঁজ করে তরুণের দিকে তাকিয়ে আছে। তরুণ হুইলচেয়ারে বসা অবস্থায় ভয়ে ভয়ে তাকিয়ে আছে। মাহাতিমের হাতে ধোলাই খেয়ে চোয়াল এক পাশ বেঁকে গেছে। বাম চোখটা এমনভাবে ফুলে আছে যেন মৌমাছি কামড়েছে। ডান হাতটা প্লাস্টার করা বলে সেটা গলার দুপাশ থেকে রশি টেনে বুকে ঝুলিয়ে রেখেছে। মাহাতিম চোখ শক্ত করে প্রথম কুকর্মের কথা জানাতে ইশারা করলো। তরুণ বাঁকানো চোয়ালে খুব কষ্টে ঢোক গিলে আবার বলে কথাগুলো বলতে লাগলো। আমি শাওনের জন্য এ বাড়িতে আসতে পারতাম না। শাওন কিভাবে জানি বুঝে গেছিল আমি ওর ছোট বোন শাহনাজকে পছন্দ করতাম। এটুকু কথা বলে জোরে জোরে হাঁপাতে লাগলো তরুণ। শ্বাসকষ্টের রোগীর মতো খসখসে আওয়াজে শ্বাস টানতে লাগলো। এটুকু কথা বলে জোরে জোরে হাঁপাতে লাগলো তরুণ। শ্বাসকষ্টের রোগীর মতো খসখসে আওয়াজে শ্বাস টানতে লাগলো সে। এদিকে তরুণের মুখে শাহনাজের কথা শুনে আগুনের মতো তাকিয়ে আছে সৌভিক। রাগে ইচ্ছামতো গালিগালাজ করছে। সৌভিকের অবস্থা দেখে কুলকিনারা হারানোর মতো কাঁচুমাচু করছে শাহনাজ। দূর থেকে সৌভিকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌভিক তরুণের দিকে রাগে কটমট করতে থাকলে হঠাৎ শাহনাজের দিকে চোখ পড়ে। শাহনাজ সবার দৃষ্টি বাঁচিয়ে সৌভিকের জন্য ঠোঁট নাড়িয়ে বলে, সৌভিক ঠান্ডা। সৌভিক ঠোঁট নাড়ানো কথাটা বুঝতেই মাথাটা সঙ্গে সঙ্গে না ভঙ্গিতে দুবার নাড়ালো। উপস্থিত সবার দৃষ্টির অগোচরে গলার কাছে ডান হাতটা চুলকানোর ভঙ্গিতে উঠালো। অন্যদিকে তাকিয়ে কেবল বৃদ্ধাঙ্গুল দিয়ে গলা বরাবর এক টান দিল। ওই দৃশ্য দেখে শাহনাজ ভয়ে চমকে উঠলে তৎক্ষণাৎ আশপাশে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। আবার সতর্কতার সাথে চোখ তুলে সৌভিকের দিকে আগের মতোই বলে উঠল, ওকে জবাই করতে হবে না সৌভিক, মাহাতিম ভাইয়া ওকে পঙ্গু বানিয়ে দিয়েছে। সৌভিক সেদিকে না তাকিয়ে স্বামীকের সাথে ইচ্ছে করে কথা জুড়ে দেয়। তরুণ আবার কাহিল ভাব কাটিয়ে বলে ওঠে, শাওন পড়াশোনার জন্য বিদেশে চলে গেলে আমি গ্রাম ছেড়ে চলে যাই, কিন্তু কয়েক বছর পর যখন বাবার সাথে ভিটে বাড়ি বিক্রি করতে আসি তখন মেহনুরকে দেখে অনেক ভালো লাগে।
মেহনুর সবার ছোট ছিল, ও সবার আড়ালে আড়ালে থাকতো, আর এটার জন্যই নিষিদ্ধ জিনিসের প্রতি আমার ঝোঁক চলে আসে। আমি সুরাইয়াকে দিয়ে মেহনুরকে যেভাবেই হোক গোয়ালঘরের আনতে বলেছিলাম। মেহনুর আসছিল, কিন্তু ওর সাথে কিছু করার আগেই ও ভয়ে পালিয়ে যায়। আমি সেদিন কিছুই করতে পারিনি। এর মধ্যে মাহতিম ভাই জান আমাকে কুত্তার মতো মারে, জানের ভয় খায়। আমি ওই দিন রাতে আর চিন্তা না করে শহরের জন্য রওনা দেই, কিন্তু মেহনুরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আর শহরে ফিরিনি। গ্রামের বাইরে আবার এক ছোট ভাই রেসর্ট করেছিল, নতুন নতুন ব্যবসা, ওর সাথে পার্টনারে জয়েন্ট দিলাম। কিন্তু এদিকে ভাগ্যের জোরে মাহতিম ভাইজান ঘোরাঘুরি জন্য ওই রিসোর্ট বুক করলো। আমি সবার থেকে লুকিয়ে চলতাম, চুপি চুপি মেহরুরকে দেখতে যেতাম, কিন্তু প্রতিবারই সিয়াম ভাইজান, নীতি, মাহদি ওদের জন্য কাছে ভিড়তে পারতাম না, কোনোবারই কিছু করতে পারতাম না। গতকাল গ্রিল পার্টির আয়োজন করেছিল, অমনি এই সুযোগে মেহনুরের রুমে গেলাম, কিন্তু এইবারও কিছু করার আগে ভাইজান। তরুণ আর কিছু বলতে পারছিল না, কাঁচতে কাঁচতে গলা জ্বলে যাচ্ছিল ওর, বুক শুকিয়ে শ্বাস টান হচ্ছিল প্রচুর। মাহতিম ওকে হাসপাতালে ফিরিয়ে দিয়ে হান্নান শেখের মতামত শোনার ইচ্ছা পোষণ করলো। হান্নান শেখ কাঠের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আর সকল গ্রামবাসীকে নিজ নিজ কর্মে ফিরে যেতে বললেন। গ্রামবাসীর সব প্রশ্নোত্তর পেয়ে গেলে হান্নান শেখের কাছে সালাম ঠুকে চুপচাপ বেরিয়ে গেলেন। এবার হান্নান শেখ কোমরের কাছে 2 হাত বেঁধে ধীর গতিতে পায়চারি করতে লাগলেন। পায়চারি করা অবস্থায় মাটির দিকে তাকিয়ে শান্ত মুখে বললেন, শুরু। সাথে সাথে সুরাইয়া জবাব দিয়ে বসলো, জি দাদা। শেফালি ততক্ষণে কান্নার অভিনয় থামিয়ে দিয়ে স্বাভাবিক হয়ে গেছে। সুরাইয়ার সাথে কি কথা হতে যাচ্ছে সেটার জন্য উদ্গ্রীব চাহনিতে তাকিয়ে আছে। মাহতিম হান্নান শেখের কাছ থেকে 2 পা পিছিয়ে মেহনুরকে দেখার চেষ্টা করছে। নিশ্চয়ই এত কিছু হওয়ার পর কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে ফেলেছে মেহনুর, কিন্তু শাহনাজের পেছনে এমনভাবেই মুখ লুকিয়ে আছে, একটু ওকে দেখতে পেল না মাহতিম। হান্নান শেখ সুরাইয়াকে কঠিনভাবে জেরা করতে থাকলে তৌফ এদিকে সৌভিকের কানে ফিসফিস করে বলে, সৌভিক রে, আমার শরীর যে কেমনে চলতাছে তোরে বুঝাইতে পারুম না, খালি একটা কথাই তোরে কমু, এই সুরাইয়ারে যদি উচিত শিক্ষা না দিয়েছি, আমিও সরকার বংশের নাতি না। সৌভিক ওর কথা শুনে প্রচন্ড বিরক্ত হয়ে গেল, ভ্রু দুটো স্বর নামিয়ে বলল, তৌফ, তুই চুপ থাকবি? এমন সিরিয়াস মোমেন্টে আবলামি বন্ধ করবি? তুই দেখতে পাচ্ছিস না এখানে কি হচ্ছে? আপাতত অফ যা তৌফ। তৌফ এমন কথা শুনে চুপ তো হলোই না, উল্টো বিড়বিড় করে বলতে লাগলো, আসার সময় গোবর পাড়া মারছিলাম বন্ধু, ভাবতাছি ওই জুতা আইনা সুমাইয়ার 2 গালে ঠাটায়া মারবো। ইন্টারেস্টিং মোমেন্টে বারবার ব্যাঘাত ঘটানোর জন্য তৌফের উপর ভালোই খেপল সৌভিক, কিন্তু খ্যাপাটে ভাবটা প্রকাশ না করে চুপচাপ সাবিরের পাশে যেয়ে দাঁড়ালো। এমন আহাম্মকের পাশে থাকার চেয়ে সাবিরের পাশে থাকা ঢের ভালো। হান্নান শেখ জেরা শেষ করতেই হঠাৎ শেফালি কেমন মাথা চাড়া দিয়ে আসলো। হান্নান শেখের জন্য প্রশ্ন ছুড়ে তস্ত্র মুখে বলল, আব্বা, আপনার কাছে কোনোদিন কোনো কিছুর জন্য বলি নাই, কিন্তু আজ না বইলা থাকবার পারলাম না। আপনার ছোট নাতনির জন্যই আমার কি ক্ষতি হইল, আপনি সেটা এখনো ধরবার পারেন নাই। আমি আজ সেটা কথা খুলিয়া করবার চাই। মেহনুর গ্রামের সামনে যেইভাবে মান সম্মান শেষ করিয়া দিছে, এখন সুমাইয়ার জন্য ভালো পাত্র জুটব না। সুমাইয়া কিন্তু সানাজের মতন সুন্দরী না। কোনো পাত্র যে সুমাইয়া বাদে বাকি 3 জনের পছন্দ করিবে, সেই কথা আমি কাগজে লিখা দিবার পারুম। শেফালির কথায় চুপ থাকতে পারলেন না সুজলা। এতক্ষণ পর তিনি বাধ্য হয়ে শেফালির প্রতি উত্তর দিয়ে বলল, মেজে বউ, তোর সাহস তো কম না? তুই আমার সামনে আমার মেহনুরকে কি কথা বললা? ও কোন দিক দিয়ে বাড়ির মান ইজ্জত শেষ করেছে? আজকে গ্রামবাসী ডাকিয়ে তামাশা করতে গেছে কে, মেহনুর না তুমি? কাহিনী কি তুমি শুরু করছো না? মেহনুর এসে করছে। খবরদার আমার মেহনুরকে নিয়ে একটা বাজে কথা বলতে যাবে না।
সুজলার কড়া কথা শুনে শেফালিও এক ধাপ গলা চড়িয়ে কথা বলে ওঠে। আমি তো কিছু শুনবার চাই না ভাবি। আমার মাইয়ারে কেউ বিয়া করব না, আমি এটা জানি। আমি এখন একটা জিনিসই বলবার চাই, যার উপর আমার মাইয়ার মান ইজ্জত দেখভালের ভার পড়িছে, সে রেসর্ট ঘুরবার নিয়ে গেছে, তারে কও সব কিছু ঠিক করে দিতে। কয়দিন পরে শাহনাজ সাবার বিয়ে হইয়া যাব। মেহনুরের দেখলে পাত্র ফিট খাবো, কিন্তু সুমাইয়ার জন্য কে আইব? এবার হান্নান শেখ পায়চারি করা থামিয়ে দিলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে শেফালির দিকে তাকালে ওই সময় মাহমুদা নিজের আড়ষ্ট ঠোঁট নাড়িয়ে এই প্রথম মেয়ের পক্ষ নিয়ে বললেন, ছোট ভাবি, আপনি আমার বয়সে খুব বড় না হলেও সম্পর্কে যথেষ্ট বড়। আপনি সারাটা জীবন আমাকে কথা শুনিয়ে গেলেন, আমার মেয়েকে পদে পদে খোঁটা মেরেছেন, সব ওই ওপরওয়ালা দেখেছে। আমি একটা কিছু ভুলিনি। আপনি আমার মেয়ের গায়ে হাত তুলেছেন, তবুও আমি সম্পর্কের মর্যাদা করে কিছুই বলিনি। আমার মেয়ে এইটা ওইটা করে কেন সেটা নিয়েও কম কথা বলেননি ভাবি। আপনি ওই বেপোয়ারা তরুণটাকেও বাড়িতে থাকার জন্য আব্বার কাছে তোষামত করেছেন। ওই ছেলে আমার নিষ্পাপ মেয়েটার সাথে দুবার খারাপ কাজ করতে চেয়েছে। আল্লাহ যদি মেহনুরের জায়গায় সুরাইয়াকে ফেলে দিত, তখন কি বলতেন ছোট ভাবি? আপনি কিভাবে আমার একমাত্র সন্তানটাকে দোষ দিতে গেলেন? মাহমুদার ভিজে আসা চোখ দুটো নরম আঁচলে চাপা পড়ল। আঁচল দিয়ে দু চোখ মুছে চোখ নিচু করে বলল, আমার মেয়ের সাথে প্রতিবার আপনি খারাপ আচরণ করেছেন। আমার মেয়েটা সেই ছোটবেলায় কেঁদে কেঁদে বিচার দিত, এখন হাজার ব্যথা পেলেও আমার কাছে বলে না। আমি আপনার মতো গলাবাজি করতে পারি না ভাবি। আমি নিরীহভাবে চলতে পারি। কেউ আমাকে দুটো কথা শোনালেও পাল্টা কথা বলতে পারি না ভাবি। মাহমুদা আবারও সজল নয়নে শাড়ির আঁচল চাপা দিল। নীরবে চোখের অশ্রু বিসর্জন দিতে থাকলে ওই মুহূর্তে শাহনাজের পেছন থেকে দৌড়ে পালালো মেহনুর। এক দৌড়ে চৌকির পাশ কাটিয়ে সিঁড়ি ধরে দ্রুততার সাথে উপরে উঠতে লাগলো। মাহাতিম সহ সবাই ওর ফোপানো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। মেহনুর চোখ মুছতে মুছতে বারান্দা পেরিয়ে নিজের বদ্ধ রুমের দরজা ঠেলে ঢুকে গেল। মাহাতিম দোতলার সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে মুখ নিচু করে নিল। শেফালি দফায় দফায় নানাভাবে সুরাইয়ার সাথে মাহাতিমের সম্পর্ক পাকা করার ইঙ্গিত বুঝাতে থাকলো। কোনো এক বিশেষ কারণে অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেছেন হান্নান শেখ। কাঠের কেদারায় বসে অনিমেষ নেত্রে খোলা সদর দরজার দিকে তাকিয়ে আছে। মাহাতিম সুযোগ বুঝে মার্জাকে আলাদা করে ডেকে নিল। মার্জা ছেলের ভাবভঙ্গি দেখে প্রশ্নাত্মক গলায় জোর দেখিয়ে বলল, তুই কি বলার জন্য আলাদা ডাকলি মাহাতিম? মাহাতিম চুলে ব্যাক ব্রাশ করতেই চোখ বন্ধ করে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ল। চিন্তিত মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, ছোটটাকে পছন্দ হয়? বুঝে শুনে বলো তো। চটে যাওয়া মেজাজটা সেকেন্ডের মধ্যে পাল্টে গেল মার্জার। ছেলের মুখ থেকে এমন কথা শুনে ধাক্কা খাওয়ার মতো আশ্চর্যভাবে তাকিয়ে আছে। মাহাতিম মায়ের কাছ থেকে উত্তর না পেয়ে আবার তাগাদা দিয়ে জিজ্ঞেস করে, কি হলো, পছন্দ হয় না? মার্জা হাঁ করে চোয়াল ঝুলিয়ে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলের কথায় উত্তর দিতে যেয়ে তিনি তীব্র উত্তেজনার না সূচকে মাথা নাড়িয়ে ফেলেন। তৎক্ষণাৎ মাহাতিমের মুখের অবস্থা 12টা বেজে যায়। মায়ের কাছ থেকে নির্ঘাত হ্যাঁ পাবে দেখে একটু ঢপবাজি করতে চেয়েছিল। মায়ের কাছ থেকে বিপরীত জবাব পেয়ে মাহাতিমের বুকটা চেপে এলো। তাড়াতাড়ি মায়ের দু কাঁধ ধরে আলতো একটা ঝাঁকুনি দিয়ে বলল, ও মা, তুমি কি বলছো? না করছো কেন? ও কি ছোট না? তোমার তো ছোট বউ লাগতো। ওকে কি সত্যি পছন্দ হয় না? মার্জা নিজের তালগোল সামলে নিয়ে হাঁ করা মুখ চট করে বন্ধ করলো। মাহাতিমের বুকে জোরে একটা ঘুষি মেরে রাগ দেখিয়ে বলল, তুই আমাকে এভাবে চমকে দিবি কে জানতো? বাপের মতোই পথ হয়েছিস। তোর বাপটাও আমাকে শান্তি দিত না, এখন তুইও এই বয়সে আমাকে শান্তি দিলি না। মাহাতিম মায়ের অবস্থা দেখে চওড়া একটা হাসি দিল। মায়ের দু কাঁধ ছেড়ে দিয়ে স্বাভাবিক সুরে বলল, কি করি বলো? ওকে এই অবস্থায় দেখা সম্ভব?
শেফালি মামির ব্যাপারে কিচ্ছু বলার নেই। আমি ওই সুরাইয়ার মতো সাইকোকে বিয়ে করতে পারবো না। মা যেমন মেয়েটাও তেমন। তুমি প্রস্তাবটা দ্রুত দিয়ে সব কিছু পাকা করো মা। আমি 3 কবুলের জন্য ব্যবস্থা করে ফেলি। খারাপভাবে নিও না মা। এদিকে তোমার শেফালি ভাবি যা করেছে, পুরো ব্যাপার নিয়ে 7 গ্রাম পর্যন্ত ছিঁচি করবে। এই বিয়েটা করে ফেললে সামনে অন্তত কোনো ঝামেলা হবে না। মার্জা ছেলের কথায় সম্মতি জানিয়ে দিল, কিন্তু প্রস্তাব রাখার ব্যাপারে মার্জা একবার হান্নান শেখের মুখটার দিকে তাকালো। রাগের কারণে মুখের কুচকানো চামড়া পর্যন্ত লাল হয়ে আছে। সেদিকে দৃষ্টি নিবদ্ধ রেখে মার্জা অন্যমনস্ক গলায় বলল, বাবা যদি আজকের ঘটনার জন্য বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দেয়? মাতিম হান্নান শেখের দিকে তাকালো। দাম্ভিকতার ভঙ্গিতে বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে নিল। সেটা শব্দ করে ছেড়ে দিতেই 2 পকেটে হাত ঢুকিয়ে শক্ত চাহনিতে বলে উঠল, নাটা খালি করুক না, তারপর আমার খেলা দেখাবো। বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। সবার মধ্যে তীব্র উত্তেজনা কাজ করছে। কি থেকে কি হবে সেটা নিয়ে চিন্তা করছে সবাই। মাতিম দূরে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে অপেক্ষা করছে পরিস্থিতি কিরূপ হবে সেটা দেখার জন্য। হান্নান শেখ এত কিছু হওয়ার পরও চুপ করে আছেন। নিশ্চয়ই এটা আগাম ঘটনার সূত্র। মার্জা বিচক্ষণ বুদ্ধির সাহায্যে হান্নান শেখের কাছে প্রস্তাব পেশ করলো। খুবই শান্তভাবে কোমল কণ্ঠে বিয়ের ব্যাপারটা তুলে ধরল। আজকের ঘটনার জন্য আমি খুব কষ্ট পেয়েছি বাবা মশাই। এমন ঘটনা গ্রামবাসীর কাছে না আসলেও পারত। এটা যদি নিজেদের মধ্যে মীমাংসা হয়ে যেত, অন্তপক্ষে এত বড় ঝামেলা হতো না। কিন্তু আপনার কাছে কিছুদিন যাবৎ কিছু কথা বলার জন্য অপেক্ষা করছিলাম, আর সে কথাটা না হয় বলেই পারছি না। আপনার ছোট নাতনিকে আমার মেয়ের মতো রাখতে ইচ্ছা করে। আমার তো কোনো মেয়ে হয়নি, এটার আফসোস আজীবন থাকবে। আপনিও জানেন, আর মাওই তো জানতো আমি খুব মেয়ে পাগল মহিলা। কিন্তু আল্লাহ আমার ভাগ্যে ছেলে দিয়েছে, কোনো মেয়ে সন্তান দেয়নি। মাহদির বেলায় একটাই চিন্তা ছিল, ও মেয়ে হলে ভালো হতো, কিন্তু ছেলে হওয়ার পরও আমি অখুশি হইনি। কিন্তু বাবা মশাই, মায়ের মন সব সময় একটা মেয়ের অনুভব করে। সেই থেকে ইচ্ছা ছিল বড় ছেলেকে দিয়ে ছোট্ট একটা মেয়ে আনবো, নিজের মেয়ের মতোই লালন পালন করে বড় করব, একটু একটু করে সংসার বুঝিয়ে দিব, সময় হলে সব কিছু ভারও তুলে দিব। কিন্তু আমার ছেলে তার কর্মজীবনে এতটাই ব্যস্ত, এতগুলো বছরে সে বিয়ের চিন্তা করতে পারেনি। আপনি যদি মেহিনুরকে আমার জন্য একেবারে দিয়ে দেন, আমি নিজের শেষ রত্নের মতোই ওকে যত্ন করব। আল্লাহ আমাকে যত দূর সামর্থ্য দিয়েছে সবটাই ওর জন্য বিলিয়ে দিব। কিন্তু বাবা মশাই, আজকের ঘটনা চিন্তা করে আপনি আমার আবদারটা ফিরিয়ে দিয়েন না। আমার সন্তানের ভালোর জন্য আমি মেহেনুরের হাত চাইছি বাবা মশাই, মেয়েটাকে আমার ঝুলিতে দিয়ে দিন। মার্জার আকুতি ভরা আবদারের কাছে চুপ করে রইলেন হান্নান। তিনি মুখেও কিছু বললেন না, চোখও তুলে তাকালেন না। কিছুক্ষণ গভীরভাবে নীরবতা পালন করার পর সুজলার দিকে তাকালেন। সুজলার সজাগ দৃষ্টি দেখে তিনি কিছু আঁচ করতে পারলেন, কিন্তু সেই আঁচকৃত কথাটা মুখ ফুটে বললেন না। সময় যখন হুড়হুড় করে 8 ঘন্টা পেরিয়ে গেল, তখন মার্জার শান্ত মুখটা ধীরে ধীরে নিচে নেমে গেল। মনের মধ্যে একটাই ভয়, একটাই দুশ্চিন্তা, ছেলে আবার হুলস্থুল কাণ্ড করে কিনা। মার্জা মনে মনে শুধু একটাই জপমালা করছিল, হান্নান শেখ যে করেই হোক বিয়েতে রাজি হয়ে যাক, বিয়ের জন্য সম্মতি দিক, সবকিছু ঠিকঠাক করার উছিলা হোক। ঘড়িতে 11টা বেজে 20 মিনিট চলছে। মাহাতিম সেটাই নিজের হাত ঘড়িতে স্বাভাবিক ভঙ্গিতে দেখছে। এদিকে সৌভিক, নীতি, তৌফ, সিয়ামরা মারাত্মক চিন্তায় ভেঙে পড়েছে। মাহাতিম এত মনোযোগ দিয়ে ঘড়ি কেন দেখছে? ঘড়িতে কি লুকিয়ে আছে? এসব নিয়ে কৌতূহল জাগতেই স্বামীক বলে উঠল, রবিক ভাই, মাহাতিম ভাইয়ের লক্ষণ ভালো দেখাচ্ছে না। ভাই ঘড়িতে কি দেখছে? সৌভিক নিজেও এখন মূর্খ বনে আছে। মাহাতিম কি করার চিন্তায় আছে সে বিষয়ে তিল পরিমাণ ধারণা নেই। মাহাতিমের দিকে তাকিয়ে থেকে সৌভিক শুধু একটা কথাই বলল,
মন বলছে ও সময় কাউন্ট করছে। অ্যাকুরেট সময়টা এলেই কাহিনী শুরু করবে। তোরা জাস্ট প্রে কর, ভালোই ভালো যেন বিয়েটা টেলে যাক। সৌভিকের কথা শুনে ফারিন মাঝখান থেকে বলে উঠল, হান্নান নানা চুপ করে আসো কেন? ওনার কি এখানে চুপ থাকা উচিত? ওই সময়কে কষিয়ে দুটা চর মারা দরকার ছিল। ওর মতো কাজ যদি আমি করতাম, হাম্মু আমাকে পিটিয়ে শেষ করতো। ওর যে কপাল কতটা ভালো আমি সেটাই চিন্তা করছি। কিন্তু কথা হলো গিয়ে মেহনুর দৌড়ে পালালো কেন? আমি কি রুমে যেয়ে দেখে আসবো? ফারিনের ব্যাপারটা শুনতে পেয়ে নীতি কথাটার উত্তর দিল। শান্ত সুরে স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, 2 মিনিট দাঁড়াও, আমার মনে হচ্ছে নানা কিছুক্ষণের মধ্যে উত্তর জানাবে। নীতির কথাটা শুনে পুরো গ্যাং ওর দিকে আশ্চর্যভাবে তাকালো। ওর কথাটা শুনে মনে হলো নেপালের কাঠমান্ডু যেন মোল্লা বাড়িতে চলে আসছে। কিন্তু সময়ের জরিপ বেশিক্ষণ না হতেই হান্নান শেখ মুখ খুললেন। খুবই তেজহীন গলায় নরমভাবে মার্জার প্রস্তাব গ্রহণ করলেন। মার্জা এই কথা শুনে আর দেরি করতে চাইলেন না। যত দ্রুত সম্ভব আজকের মধ্যেই কাজী ডাকিয়ে 3 কবুল বলিয়ে দেবেন। মাতিম ঘড়ির দিকে 11:30 পর্যন্ত তাকিয়েছিল। উদ্দেশ্য একটাই ছিল, যদি 11:30টার ভেতর উত্তর না জানাতো তাহলে সিঁড়ি ধরে উপরে গিয়ে মেহনুরকে তুলে আনতো। হান্নান শেখ নাতনির বিয়ে উপলক্ষে একটু হাসার চেষ্টা করলেন, কিন্তু শেফালির চেহারার দিকে তাকাতেই তিনি পুনরায় বেজার হয়ে গেলেন। মার্জা একান্তভাবে মাহমুদার সাথে কথা সেরে নিল। বিয়ের জন্য সবাইকে দাওয়াত না দিয়ে কিছু পরিচিত লোকদের বলার ব্যবস্থা করলো। হান্নান শেখ মার্জার উচ্ছ্বসিত মুখটা দেখে ক্ষণিকের জন্য শেফালি ও সুরাইয়ার ঘটনাটা মাটি চাপা দিলেন। বিয়ের কাজটা শেষ হতেই মা বেটিকে পাকড়াও করে ধরবেন। গায়ে সাদা রঙের পাঞ্জাবি চাপিয়ে হাটের উদ্দেশ্যে গেলেন হান্নান শেখ। সঙ্গে নিজের দলবল ডাকিয়ে কিছু ছোকরা সহ আয়োজনে লেগে পড়লেন। এদিকে তরুণের ঘটনা মীমাংসা করার জন্য গ্রামে 5টার দিকে পঞ্চায়েত বসবে। সেখানে গ্রামবাসীর সামনে হান্নান শেখ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এই ঘটনার সাথে যেহেতু ওতপ্রোতভাবে মাতিমও জড়িত, তাই বিয়ের পর্ব শেষ হতেই পঞ্চায়েতের সালিশের জন্য ওকেও বেরোতে হবে। পুরো ঝামেলা আজকের মধ্যে মিটমাট করে শেফালির ব্যাপারেও কঠিন সিদ্ধান্ত নেবেন হান্নান শেখ। কিন্তু তার আগে নাতনির হুটহাট বিয়েটার জন্য দ্রুততার সাথে আয়োজন করা জরুরি। 7 গ্রামে মুখ নোংরা হওয়ার চাইতে মেহনুরের বিয়েটা আজকের ভেতর সেরে ফেললেই ঠিক। এতে পরবর্তীতে কেউ কটাক্ষ করার সাহস পাবে না। তাই হান্নান শেখ নিজেও বিয়েটার জন্য দেরি করতে চাইলেন না। বেলা 4টার দিকে কাজে আসলে 4:30টার ভেতর বিয়ে পড়ানো শেষ হবে। সুজলা মাহমুদা রান্নার কাজ দেখার জন্য গ্রামের কিছু মহিলার সহযোগিতা নিল। বড় বড় ডেক পাতিলে রান্নার জন্য সবাই একত্র হলো। হান্নান শেখের নির্দেশে কিছুক্ষণের মধ্যে এসে পড়ল কয়েকজন পাক্কা বাবুর্চি। এরপর শুরু হলো রান্না করার কাজ, যেটা চলতে থাকলো উঠোনের একদিক। মার্জা কনের জন্য শাড়ি কিনতে যেয়ে মারাত্মক বিপাকে পড়ল। এটা যেহেতু গ্রাম, তাই মন মতো শাড়ি পাওয়া মুশকিল। মার্জা ভীষণ চিন্তায় মগ্ন হলে শেষে মাহাতিমের কাছে ব্যাপারটা খুলে বলল। মাহাতিম সবটা শুনে শান্ত ভঙ্গিতে জানালো সে নিজে এখানকার মার্কেট থেকে শাড়ি এনে দেবে। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে, তাই নর্মাল শাড়ি হলেই যথেষ্ট। মার্জা মাহাতিমের কথায় অনেকক্ষণ পর শান্ত হলো। ছেলের কথায় সম্মতি দিয়ে বাকি কাজে মনোযোগ দিল। বেলা যখন 1টার কাঁটায় পৌঁছলো, তখন নীল আকাশটা কালো মেঘের আড়ালে ভয়ঙ্করভাবে ঢেকে গেল। কালো কালো মেঘগুলো বেশ জোরে সোরে গর্জন করতে লাগলো। আকাশের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে তুমুল বৃষ্টি পড়বে। সবাই দ্রুত গতিতে কাজ সেরে বাড়িতে ঢুকে পড়ে। ঠিক 1:30টার দিকে সত্যি সত্যিই তুমুল বর্ষণ শুরু হয়। বৃষ্টির মধ্যে সব কাজ শেষ করে হান্নান শেখ বাড়িতে ফেরেন। সঙ্গে করে কাজী এবং কিছু হুজুর মানুষ আনেন। বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে এদিকে 4টা বেজে যায়। বৃষ্টি কমার বদলে উল্টো অবস্থা দেখা যায়। আবহাওয়ার অমন খারাপ পরিস্থিতি দেখে সবাই শুধু হতাশার নিঃশ্বাস ছাড়ছে। বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা করুণ হয়ে যাচ্ছে। সুজলা এবং মাহমুদা এসে মেহনুরকে প্রস্তুত করে। 4:30টার দিকে কাজী এসে কবুলের কাজ শেষ করবে। হান্নান শেখ কাজীকে ডেকে বিয়ের কাজ শুরু করতে বলেন। কাজীর আদেশে সিয়াম তখন মাহাতিমকে ডাকতে যায়। মাহাতিম সাদা শার্টের কলার ঠিক করে আয়নায় নিজেকে দেখে নেয়। সবকিছু পারফেক্ট দেখার পর নিচে নামে। কাজীর বিপরীত সোফায় গিয়ে বসে পড়ে। মার্জা ছেলের কীর্তিকলাপ দেখে ক্ষুব্ধ হয়ে আছে। বিয়ের সময় সাদা শার্ট পরে নর্মাল পোশাকে
সেজে এসেছে। মাতিম মায়ের দিকে এক নজর তাকালো ঠিকই, কিন্তু না দেখার ভান করে চোখ সরিয়ে ফেলল। কাজের দিকে মনোযোগ দিতে কাঙ্ক্ষিত সময়ে পরপর 3 কবুল বলে দিল। মাতিমের কবুল বলার সাথে সাথে তৌফরা চাপা খুশিতে উচ্ছ্বসিত হতেই খিঁচ মেরে নিজেদের আটকালো। বন্ধু কাজিনদের অবস্থা দেখে মাতিম ওই ভরা মজলিসে দারুণ লজ্জা পেয়ে চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু লাভের লাভ কোনোটাই হলো না। তৌফ মোটা একটা পিলারের কাছে কোমর নাচাতে লাগলো। সিয়ামও পাগলের মতো তৌফের সাথে তাল মিলিয়ে দিল। সিয়াম নিচের ঠোঁটটা দাঁতে চেপে তৌফের সাথে কোমর দুলিয়ে নাচতে থাকলো। সাবির ওদের উজবুকের মতো কাণ্ড কারখানা দেখে টেনে টুনে লাইব্রেরি ঘরে নিয়ে গেল। নীতিও প্রচণ্ড লজ্জায় বুঁদ হয়ে মাহাতিমের দিকে তাকালো। জোরে একটা নিঃশ্বাস ছাড়তেই মাথাটা ডানে বামে হালকাভাবে দোলালো। মাহাতিম এবার নীতির হাতের দিকে চোখ বড় করে ইশারা করলো। নীতি ইশারাটা খেয়াল করতেই নিজের হাতের দিকে তাকালো। অমনি বুঝতে পারলো মাহাতিম ওকে ফোন চেক করতে বলছে। নীতি তড়িঘড়ি করে ফোন চেক দিতেই নোটিফিকেশনে মেসেজ দেখতে পায়। মেসেজের লেখাগুলো পড়তে থাকে তখন, তুই মেহনুরের রুমে যা, এখানে দাঁড়িয়ে থাকিস না, ওখানে বেশি কাহিনী হলে আমাকে একটা সিগন্যাল দিবি, দ্যাটস দ্য হোয়াট ইউ হ্যাভ টু ডু। নীতি মেসেজটা পড়ার পরেই পা চালিয়ে সিঁড়ির দিকে চলে গেল। মেহনুরের রুমে যেতেই যা ভেবেছিল তাই দেখলো। মেহনুর চোখ ফুলিয়ে নাক লাল করে নিঃশব্দে কাঁদছে। শাহনাজকে থামানোর জন্য নানাভাবে বুঝাচ্ছে। নীতি মাহাতিমের আদেশ মতো দাঁড়িয়ে থাকলো। মিনিটের মধ্যে কাজী এসে কনের কাছ থেকেও কবুল শুনে নিল। মাহাতিমের কাছ থেকে যত দ্রুত উত্তর পেয়েছিল, মেহনুরের কাছ থেকে কবুল শুনতে তার চেয়ে দ্বিগুণ সময় ধৈর্য ধরতে হলো। মেহনুর যখন প্রথম কবুলের সময় অঝরে কেঁদে দেয়, তখন না পারতে মাহমুদা গিয়ে হান্নান শেখকে ডেকে আনে। হান্নান শেখ রুম থেকে সবাইকে বের করে শুধু কাজীকে রেখে দেয়। কাজীর সামনে নাতনির মাথায় হাত রেখে কবুল বলার জন্য অনুরোধ করে। মেহনুর কান্না মিশ্রিত চোখ তুলে দাদার দিকে একবার তাকায়। দাদার সেই মমতাপূর্ণ দৃষ্টির দিকে তাকিয়ে তোতলানোর সুরে কবুল উচ্চারণ করে। বিয়ের পর্ব শেষ হলে হান্নান শেখ নাতনির সাথে একান্তে আলাপ সারেন। মেহনুরের পাশে বসে পাঞ্জাবির পকেট থেকে পুরনো দিনের বহু ব্যবহৃত রুমালটা বের করেন। নাতনির মুখটা নিজের দিকে তুলে রুমালে চোখ মুছিয়ে দেন হান্নান। মেহনুর দাদার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ হয়ে যায়। কান্নার হিরকি মৃদু মৃদু কাঁপুনিতে কেঁপে ওঠে। হান্নান শেখ নরম কণ্ঠে আদরের সাথে ডেকে ওঠেন, দাদু ভাই, কেঁদো না দাদু ভাই। দাদার কণ্ঠ শুনে শান্ত মেহনুর আবার ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে কেঁদে দেয়। ফিসফিস করে নতমুখে 2 চক্ষু কোল থেকে অশ্রু ঝরাতে থাকে। হান্নান শেখ ভারী একটা নিঃশ্বাস ছেড়ে নিজের কুচকানো চামড়ার হাতটা মেহনুরের মাথায় তুলে দেন। মনের উপর পাথর চাপা দিয়ে নিজের অশ্রুজড়িত আবেগ সামলে নেন। কণ্ঠ অনেকটা শান্ত করে আবার বলে ওঠেন, তোমরা খুব নিষ্ঠুর নিয়মের দুনিয়ায় আসো দাদু। তোমরা মায়া বাড়িয়ে হুট করে একদিন পরের বাড়িতে চলে যাও। এই যে আজ চলে যাচ্ছ, নিজের মনকে বিশ্বাস করানো যাচ্ছে না। কালো মনে হয়েছিল তুমি আমার নাতনি, মোল্লা হান্নান শেখের নাতনি, কিন্তু আজ তুমি মার্জার সম্পদ। চোখের পলকে সম্পর্ক ভাগ হয়ে গেল দাদু। আজ থেকে তোমার উপর আমার অধিকার কমে গেল। তোমার বাবার এই পরিবারের জন্য যা করেছে, আমি তোমাদের জন্য ওইটুকু করতে পারিনি। বিদেশে মাটিতে বছরের পর বছর খাটছে, অথচ দেশে আসার নাকি সুযোগ নেই। তোমাকে খুব ভালো করে দিয়েছে দাদু ভাই। আমি আমার মেয়ের কাছে এতেই তোমাকে পাঠিয়ে দিয়েছি। ওরা খুব মানুষ। তোমার মরহুম শ্বশুর একটা নরম মনের ব্যক্তি ছিল। ও বেঁচে থাকলে দেখতে পেতে কত সোহাগে মাথায় তুলে রাখতো। কেঁদো না দাদু ভাই। আজ যদি বিয়েটা না দিতাম, গ্রামের মানুষ তোমাকে নিয়ে ছি ছি করতো। আমি তোমার সম্মান নিয়ে ওরকম ব্যবহার দেখতে পারতাম না দাদু। এই বুড়ো বয়সে সহ্য করতে পারতাম না। তুমি আমার বাকি নাতনিদের তুলনায় অনেক অবুঝ। ওরা খারাপ পরিস্থিতিতে পড়লে নিজের স্বার্থ মতো কাজ করতে পারে, কিন্তু তুমি সেটা আজ পর্যন্ত শিখোনি। যাদের কাছে তোমাকে সঁপে দিয়েছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওরা তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে শান্তিতে রাখুক। হান্নান শেখের কথা শুনে মেহনুর একটু একটু করে কান্না থামিয়ে ফেলল। দাদার সাথে কিছুক্ষণ সময় কাটাতেই হান্নান শেখের ডাক চলে এলো। পঞ্চায়েতের জন্য আগেই রওনা দিতে হবে, তাই হান্নান শেখ সবকিছু বুঝিয়ে চলে গেলেন।
বাইরে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও ছাতা হাতে দলবল নিয়ে ঝাঁক আকারে বেরিয়ে পড়লেন। নিচের সবাই খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়লে মাহাতিম সুযোগ মতো দোতলায় যায়। মেহনুরের দরজার দিকে যেই এগুতে নেবে অমনি শাহনাজ আর সাবা এসে পথ আটকে দেয়। দুজনেই বুকের কাছে হাত ভাঁজ করে ভ্রু নাচিয়ে একসঙ্গে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? মাতিম দুজনের অবস্থা দেখে না হেসে পারল না। একটুখানি হেসে দিয়ে ফাজলামি সুরে বলল, যেখানে ফুল সেখানেই মৌমাছি। এমন হেয়ালি কথার ইঙ্গিত বুঝে সাবা আর শাহনাজ হাসি থামিয়ে ফেলল। কথাটার পেছনে মাহাতিম ওদের দারুণ একটা লজ্জা দিল। শাহনাজ মুখটা কালো করে ঠোঁট ফুলিয়ে বলল। শাহনাজের কথায় রেশ টেনে সাবাও পাশ থেকে বলে উঠল, জি ভাইয়া, আপনি সন্ধ্যার আগে ওর কাছে ফিরতে পারবেন না। মাতিম দুজনের কথা শুনে ছোট চোখে তাকালো। ডান হাতটা কালো প্যান্টের ব্যাক পকেটে চালান দিল। পকেট থেকে ওয়ালেট বের করতেই তাচ্ছিল্যের গলায় বলল, আসতে আসতেই সেই রাত হয়ে যাবে শাহনাজ। পঞ্চায়েতের জন্য রওনা দিব। বউ যে ভেতরে কেঁদে কেটে সর্বনাশ করে ফেলেছে, আমাকে একটু সামলাতে হবে না? তোমরা তো টিস্যু দিয়ে চোখ দুটো মুছে দিচ্ছ, আমার তো অন্য টেকনিকে চোখ মুছতে হবে। কত দিব?